হয়তো তাকে না করতে পারে, কেননা পুরো উত্তরাঞ্চল তো আর তার এলাকা না। কিন্তু তিনি যদি তার পৈতৃক নিবাস বগুড়া অঞ্চলে যান, সেটা ইসি না করতে পারে না, কেননা একজন মানুষ তার পৈতৃক নিবাসে বা তার নিজের নিবাসে তো যেতেই পারেন, এবং সেখানে গিয়ে তিনি তার গুরুজনদের কবর জিয়ারত করা, অথবা এলাকায় যারা মহান ব্যক্তি আছেন অথবা কোনো মানুষ আছেন যাদেরকে তিনি মনে করেন যে শ্রদ্ধা জানানো দরকার, সেটা জানানো, পুরনো আত্মীয়দের সঙ্গে দেখা করা, পুরনো বন্ধুদের সঙ্গে কথা বলা, এগুলো তো আপনি করতেই পারেন। ফলে ইসিটাকে বগুড়ায় যেতে বাধা দিতে আমি মনে করি না পারে। কিন্তু ইসি যদি তাকে পুরো উত্তরাঞ্চল সফর করতে না করে, সেখানে একটুখানি লেজিটিমেসি থাকবে, কারণ তিনি যদি পুরো উত্তরাঞ্চল সফর করেন, এটা তো ইমপ্লাইড যে লোকজন আসবে, প্রচুর গণজমায়েত হবে, এবং তার দলের যারা বিরুদ্ধ পক্ষ তাদের সেখানে একটু অসুবিধা হবে, কেননা তারা তো আর এই গণজমায়েত করতে পারবে না, কারণ তাদের নেতা নেত্রীদের তো এই অবস্থানে যে দেখার জন্য লোক এসে ভিড় করবে। এখন তারা বাংলাদেশের ছিলেন, এলাকাতেই ছিলেন, এরই মধ্যে নির্বাচনী প্রচারণাও করেছেন অনেক ক্যান্ডিডেট, ফলে তাদেরকে আলাদা করে দেখতে আসার কিছু নাই। কিন্তু তারেক রহমান যে কোনো এলাকায় গিয়ে এখন ঢুকলে লোকে তাকে দেখতে আসবে, তার বিরোধীরাও তাকে দেখতে আসবে, যে এখন তাকে ভোট দিবে না তারা দেখতে আসবে যে একটু দেখে আসে, 17 বছর লোকটা ছিলেন না, একটা বড় দলের নেতা, তাকে ঘিরে মানুষের মনে তো এক ধরনের জল্পনা কল্পনা আছে। তারপরে ইদানিং কালে তার যেসব বক্তব্য, তার যে ভিডিও উপস্থিতি, এই বিষয়গুলি মানুষকে একটা নতুন চিন্তায় মানে এনে দিয়েছে, যে একটা পরিবর্তিত নেতৃত্ব, পরিবর্তনের কথা বলা, তার যে এখানে আসার পর যে বক্তৃতাটা দিয়েছেন তিনি, সেটাও ভালো ছিল। সবকিছু মিলে তার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। ফলে ইসি তাকে অন্য জায়গায় যেতে নিষেধ করতে পারে, নিরাপত্তাজনিত কারণেও পারতে পারে, কিন্তু বগুড়ায় যেতে তাকে নিষেধ করতে পারে না, কারণ সেটা তার মানে তার পৈতৃক নিবাস। আপনি আপনার পৈতৃক নিবাসে যাবেন, এটা ইসি না করে কিভাবে? জি, আচ্ছা, আপনি বলছিলেন যে নির্বাচনের আগে নেতৃত্বে পরিবর্তন আনা ঠিক হবে না, এবং এই যে উনি উত্তরাঞ্চলে যেতে চাইলেন, যে যাওয়ার ক্ষেত্রে ইসিতে আপত্তি করলেন অথবা অনুরোধ করলেন, যাই করলেন, এটা সবই তো নির্বাচনকে কেন্দ্র করে। তো আপনার কি মনে হয় যে নির্বাচনে তো আর ধরা যায় এমন 1 মাস 1 দিন বাকি আছে, মাত্র 1 মাস 2 দিন ধরেন আপনার, যদি এরকম সময় এসে আপনি নির্বাচন প্রস্তুতি কেমন দেখছেন, বিএনপির কেমন দেখছেন, জামায়াতের কেমন দেখছেন? এটা যদি জিজ্ঞেস করেন আমি বলবো আওয়ামী লীগের যে আমি দামি নির্বাচন, সেই নির্বাচনে এর চেয়ে অনেক ভালো প্রস্তুতি ছিল। মানে আমরা অন্তত অনুভব করেছি যে লোকেরা নির্বাচন করছে, দেশে একটা নির্বাচন হচ্ছে, মানে একটা হই হুল্লা ছিল। কিন্তু আমি দামি নির্বাচনের মতো এখনো পর্যন্ত আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, অন্তত সরকারের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে। এমনকি মিডিয়াগুলিতেও আমরা সেরকম কোনো মানে নাড়াচাড়া দেখতে পাচ্ছি না। মানে এর চেয়ে বেশি শোরগোল তখন আপনি দেখেছেন, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, মানে নির্বাচন আসলে একটা শোরগোল হয়, শোরগোলটা আসলে স্পন্টেনিয়াসলি হয়। এমনকি আমি দামি নির্বাচনের শোরগোল হচ্ছিল যে মানুষ অনেক রসিকতা করছিল, নানান রকম হাসাহাসি করছিল। ধরেন গতকাল যারা একসাথে মিছিল করেছে, তারা আজকে এসে একটা প্রতিপক্ষ হয়ে মানে একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করছে। তো এগুলো তো একটা আলোচনার বিষয়বস্তু ছিল। নির্বাচনের আমেজ সবচেয়ে টের পাওয়া যায় এলাকার চায়ের দোকানে, হোটেলে, রিকশাওয়ালাদের কথাবার্তায়। তারপর আপনি যখন মসজিদ থেকে বের হবেন, এরকম মানে যেখানে একটু জমায়েত হয়, দেখা যায় বাঙালি নানান রকম আলাপ করে, আরে জানেন নাকি এই অমুকে প্রার্থী হয়েছে, এই লোক তো এবার জিতবে না, আরে ওনাকে তো আগে দেখেছি। এইটার অনেকগুলি কারণের একটা হচ্ছে অনেক নতুন প্রার্থী আছে, প্রার্থীদের পুরনো কোনো ইতিহাস আমরা জানি না। যেমন আমার এলাকা যদি চিন্তা করেন, এখানে 2 জন প্রার্থী আছেন, এদের কোনো পুরনো ইতিহাস নাই, এরা কবে রাজনীতি শুরু করেছেন, কবে রাজনীতিতে আসলেন, মানে আমরা জানি না তাদের সঙ্গে তেমন কিছু। এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে যে মানুষ আসলে অত আগ্রহ বোধ করছে না, কারণ তারা জানে কাকে ভোট দিবে অথবা কাকে দিবে না। তারা বসে আছে যে ঠিক আছে, ভোটের সময় ভোট দিয়ে দিব, জিতার সময় জিতে যাবো। এটা হতো হয়তো ভালো যদি সমানে সমানে লড়াই হতো, কিন্তু একটা ধারণা মানুষের মনে জন্মে গিয়েছে, এটা অস্বীকার করা যাবে না যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভালো ফলাফল করবে। এইটা তো একটা মানুষের মনে ধারণা, এবং এটা অনেকদিন ধরে এই ধারণাটা তৈরি হচ্ছে। তো যে কারণে হয়তো মানুষ ভাবছে ঠিক আছে, জানি তো কে হবে, মানে আমি ঠিক জানি না কেন, কিন্তু আমি অনেকগুলি কারণ বলছি আর কি। আর আরেকটা কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে সরকার নির্বাচন সম্পর্কে খুব একটা ভালো বোঝেন বলে আমার মনে হচ্ছে না। আগেকার সরকারগুলিতে কি হয়েছিল জানেন, অনেক আমলা থাকতো। ধরেন আকবর আলী খান সাহেব আছে, এরা ডিসি হয়েছে, ধীরে ধীরে উপরের দিকে গিয়েছে, একসময় সচিব হয়েছে, একাধিক নির্বাচন আয়োজন করেছে, মানে জানে আসলে নির্বাচনে কি করতে হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কিংবা পরিবেশবিদ কিংবা ধরেন মানবাধিকার আন্দোলনের নেতা কিংবা ধরেন একজন ডাক্তার কিংবা ধরেন 3 জন জীবনে চাকরি বাকরি করে না এরকম উপদেষ্টা ছিল। তো এরকম ধরেন উপদেষ্টা মন্ডলীতে একটা বিরাট অংশ নির্বাচন কি জিনিস এটা বোঝে না, এবং তাদের রাজনৈতিক পুরনো ইতিহাসও নাই যে তারা কোনো ছাত্র রাজনীতি করেছে, কোথাও ইলেকশনে দাঁড়িয়েছে, মানে আমরা জানি না। তো আমার ধারণা এটা একটা কারণ, তারা ভাবছেন যে আদেশ দিয়ে দিব নির্বাচনের সময় নির্বাচন হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। নির্বাচনের
একটা অস্থিরতা দরকার হয় যাতে ভোটাররা ভোটের দিন আসে, তারা যেন একটা আগ্রহ বোধ করে নির্বাচন সম্পর্কে, সেগুলোর কিছুই আমি দেখতে পাচ্ছি না। হম। কিন্তু আপনি কি একটা জিনিস লক্ষ্য করছেন, এই যে আপনি বললেন যে অনেকে মনে করছে যে এই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়তো হবে না, এবং প্রতিদ্বন্দ্বিতা হবে না ভেবেই হয়তো তাদের মধ্যে সেই উত্তাপটা নেই, এরকম হতে পারে। কিন্তু ওটা পাশাপাশি, তো আমি বললাম। হ্যাঁ এটা বলেন আপনি, কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় আমি বলছি, সেটা হলো যে আমি কিন্তু কিছু লোকের মধ্যে অন্যরকম একটা ব্যাপার দেখছি। তারা বলার চেষ্টা করছেন, আকারে কিন্তু বলছেন যে 91 কিন্তু অনেকে ভেবেছিল যে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না, এবং প্রতিদ্বন্দ্বিতা হবে না ভেবে সম্ভাব্য পরাজিত দল কিন্তু নির্বাচনের পরের দিনে হরতালও ডেকে বসেছিল, পরে দেখা গেল তারাই জিতে গেছে, এটাও কিন্তু হয়েছিল। এখন অনেকে আমি এমনও বলতে শুনেছি, তার উদাহরণ হিসেবে যে আপনার 5টা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হলো, প্রত্যেকটাতেই যে একই ধরনের ফল, সেই ফলের প্রতিফলন কিছু নির্বাচনে হতে পারে বলেও তারা মনে করছেন। এবং আপনি জামাত ইসলামের অনেক লিডারের যে বডি ল্যাঙ্গুয়েজ আপনি একটু খেয়াল করেছেন কিনা জানি না, তাদের মধ্যে কিন্তু একটা অন্যরকম আত্মবিশ্বাস আমি দেখতে পেয়েছি। আপনি কি বলবেন? এই আত্মবিশ্বাস একটি বড় কারণ হচ্ছে যে যে সরকারটা পরিচালিত হয়েছে সেই সরকারের উপরে তারা অত্যন্ত গভীর প্রভাব বিস্তার করতে পেরেছিলেন। ফলে তারা ভাবছেন যে এই সরকার এবং সরকারের যারা বিভিন্ন পক্ষ রয়েছে তারা নির্বাচনের সময় তাদেরকে একটা সাটেল অ্যাডভান্টেজ বা একটা একটা প্রচ্ছন্ন একটা সহায়তা তারা প্রশাসনের কাছ থেকে পাবেন। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে তারা শুরুতে যখন ডিসিএসপি এসব নিয়োগ হয়েছে তখন একবার প্রভাব বিস্তার করেছেন, আবার তাদের একবার মনে হয়েছে যে না, এই প্রশাসনও যথেষ্ট নিরপেক্ষ হয় নাই, এই কথা বলে তারা লটারি করিয়েছেন। কিন্তু অভিযোগ রয়েছে লটারিতে যাদের নাম রেখে লটারি করা হয়েছিল সেখানে তাদের লোকই বেশি ছিল। তো এইসব কারণে এক ধরনের প্রস্তুতি তারা ভেতরে ভেতরে প্রশাসনের মধ্যে নিয়েছেন। প্রশাসনে এমনিতেও তাদের লোক অনেক আছে, কারণ তাদের লোকেরা বিসিএস পরীক্ষা দিত, তারা বিভিন্ন জায়গায় কোয়ালিফাই করতো, কারণ তারা পড়াশোনা করে, এটা তো অস্বীকার করা যাবে না। তাদের ছাত্রছাত্রীদেরকে তারা বৃত্তি দেয়, কোচিং সেন্টার খুলে দিয়েছে। আপনি যদি মেডিকেল কলেজে তাকান দেখবেন তাদের একাধিক কোচিং সেন্টার আছে যেখানে মেডিকেলে লোক ভর্তি করানোর জন্য তারা রীতিমতো পড়াশোনা করায়, ভর্তি হওয়ার পরে তাদেরকে বইপত্র কিনে দেয়, এরকম আছে। আপনি বিশ্ববিদ্যালয়গুলিতেও নিশ্চয়ই নির্বাচনের সময় খেয়াল করেছেন যে ছাত্ররা বলেছে যে এই নেতারা তাদেরকে বিভিন্ন সময় ব্যক্তিগত সহায়তা করেছে। এইবারও দেখবেন তারা জিতার পরে সবার কাছে খাট পালং নিয়ে হাজির হয়েছে। তারপরে শুনেছি জাহাঙ্গীরনগরে গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছিল, অনেক জায়গায় বাথরুম মেরামত করেছে, অনেক জায়গায় শতরঞ্জি নিয়ে গিয়েছে। আমরা দেখলাম মানে এমন কিছু নাই, কার্পেট জাহানামাজ সব বিতরণ করছে। তো এরকম একটা অবস্থায় যদি ছাত্র রাজনীতি যায়, আপনি কি এটা আগে কখনো দেখেছেন যে ছাত্ররা এগুলা বিলি করে বন্টন করে? তো এই যে বিলি বন্টনের যে রাজনীতিটা এটা তাদের আছে, এবং এটা থাকার ফলে ছাত্র রাজনীতিতে তারা হয়তো সাময়িকভাবে বেশ ভালো করেছে। আরো একটা বিষয় রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় এখন একটু আমি বলবো যে উচ্চ মধ্যবিত্তদের ছেলে মেয়েদেরকে তারা না পাঠিয়ে অনেকেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাঠান। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের ছেলে মেয়েরা যারা একটু জামাতপন্থী তাদের ছেলে মেয়েরা বেশি ভর্তি হচ্ছে, কারণ একদিকে তারা ভর্তি পরীক্ষা ভালো করছে, অন্যদিকে তাদের আর্থিক অবস্থান বা অন্য কিছুর কারণেও তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেইভাবে যাচ্ছে না। আপনি দেখবেন যে আরো একটা বিষয় হয়েছে, শেখ হাসিনা থাকাকালীন সময় মাদ্রাসা শিক্ষার সঙ্গে এই অন্য শিক্ষার বা আমাদের যে প্রচলিত শিক্ষা সেটার যে একটা ক্যালিব্রেশন, সেটা না করেই তাদেরকে সমান করে দেওয়া হয়েছিল, যেটা আগে ছিল না। এটা করার ফলে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি হতে পারছে, যেটা আগে তাদেরকে 1-2 বছর অপেক্ষা করতে হতো। তো এইসব কারণে আমার কাছে মনে হয় যে ছাত্র রাজনীতির এই চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু রাজনীতিতে গেলে আসলে কি হবে আমরা বলতে পারি না। তবে আপনি যে সম্ভাবনা বলেছেন সেই সম্ভাবনা তো থাকেই, সেটা থাকতে পারে যদি গণতান্ত্রিক ভাবে তারা নির্বাচিত হয়ে যান। এখানে তো কাউকে প্রতিবাদ করার কিছু নাই। সেক্ষেত্রে আমি মনে করি যে আহ, অন্য দলগুলিকে তখন চিন্তা করতে হবে কি করে রাজনৈতিক ভাবে তাদেরকে পরাস্ত করবে ভবিষ্যতে তারা। কিন্তু আমার এখনো মনে হয় না যে তারা সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে। আমি একটা একদম শেষ প্রশ্নে চলে যদি যাচ্ছি। পেত, আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেই, যদি পেত তাহলে কতগুলি রিডান্ডেন্ট, কতগুলি অবসলিট দলকে তারা তাদের জোটে নিত না। যার মধ্যে ধরেন অলি আহমেদের দল, এই দলের কোনো আসন বলতে কিছু নাই, এই দল বাংলাদেশে কোথাও জিতবে না, কিন্তু ওই নামের জন্য নিয়েছে। তারপরে ধরেন আখতারুজ্জামান সাহেবকে তাদের দলে ভিড়ানো, এর কোনো দরকার ছিল না। আখতারুজ্জামান না থাকলে ওই আসনে জামাতের প্রার্থী ভালোই প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো, বরং আখতারুজ্জামান সাহেবকে নেওয়া একটা অসুবিধা, উনি সকালে একটা বলে বিকালে একটা বলে। তারপরে ধরেন তারা তাদের রাজনৈতিক ভাবে মিত্র নয়, যারা তাদেরকে অত্যন্ত কঠিন সমালোচনা করেছে, চরমনায় পীর সাহেবের যে দলটি রয়েছে ইসলামী আন্দোলন এবং অন্যান্য দল, এই ওরা কিন্তু তাকেও সাথে নিয়েছে। যদি এতই কনফিডেন্ট হইতো তাহলে তাদের এই দল ভারী করার জন্য কতগুলি অবসলিট মেয়াদোত্তীর্ণ লোকজনকে তাদের দলে ভিড়ানোর দরকার হতো না। আর মনে করেন সরাসরি প্রতিদ্বন্দ্বিতা আছে, এমনকি নীতি আদর্শের মানে একদম
মানে দুই উল্টা পিঠ, মুদ্রার দুই পিঠ। আহ, এই পিঠে যদি একজন থাকে, ওই পিঠে আরেকজন, সেই চর্মনায়ের সাথেও তার ঐক্য করার কোনো দরকার হতো না। কিন্তু আমরা দেখছি যে তারা তাদেরকে নিয়েছে, তার মানে তাদের যে আত্মবিশ্বাস, সে আত্মবিশ্বাস বলতে যা ভাবা হচ্ছে সেটা নাই। এককভাবে নির্বাচন করে যেই দল মনে করেন অন্তত 80-90টা সিট না পাবে, সেই দল জোট করলে কি করবে? তো ওনাদের তো অন্তত এককভাবে নির্বাচন করে 80-90টা সিট পাওয়ার মতো বা 100টা সিট পাওয়ার মতো অবস্থায় থাকতে হবে। কিন্তু সে 100টা সিট পাওয়ার মতো অবস্থায় কি তারা আসলে ছিলেন? আর যদি থাকেনি, তাহলে আরেকটু কাজ করলে 150টা পাওয়া যেত। সেটা না করে তারা কেন এই সব দলকে নিয়েছেন? এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আরেকটা দলকে তারা নিয়েছেন, এনসিপি। এনসিপি তো তাদেরকে জাতা বলেছে। তো সেই জাতা বলা লোক দলটা কিবা তারা নিলেন কিভাবে? তার মানে তাদের আত্মবিশ্বাস যদি উপর দিয়ে থাকেও, ভিতরে ভিতরে তাদের পরাজয়ের চিন্তা আছে। তা না হলে এদেরকে নিত না। আপনি কি কারণে নিজের দলের লোককে বঞ্চিত করে আপনি আহ, মানে যাদের সাথে আপনার আদর্শ মিলে না, কথায় মিলে না, বয়সে মিলে না, কাজে কর্মে মিলে না, তাদেরকে নিবেন এবং কেন? এটা অনেকে বলছে যে এনসিপি কে নেওয়াতে ও জামাতের যে আওয়ামী লীগের ভোট প্রাপ্তির একটা আকাঙ্ক্ষা ছিল, প্রত্যাশা ছিল, সেখানেও নাকি একটু ঝামেলা হতে পারে, কারণ আওয়ামী লীগ তো এনসিপি কে একেবারেই দেখতে পারে না। কাজে সেক্ষেত্রে কি হবে? এনসিপির আসনগুলি যেগুলিতে এনসিপি দাঁড়িয়েছে, সেখানে আওয়ামী লীগের ভোটাররা কেউই এনসিপি কে ভোট দিবে না বলে আমার ধারণা। এটা স্বাভাবিক, কারণ এনসিপির তো ওই দাবি করেছে যে তাদের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। আবার অন্যদিকে আপনি যদি জামাতের কথাও চিন্তা করেন, জামাতকেও আওয়ামী লীগের লোকেরা ভোট দিবে বলে আমার মনে হয় না, এই জন্য যে জামাতও বলেছে যে জামাতের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। আর আরো একটি ব্যাপার হচ্ছে যে একদিকে জামাত দাবি করছে তাদের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে, আরেকদিকে আওয়ামী লীগ মনে করে এনসিপির কারণে তাদের পতন হয়েছে। ফলে এনসিপি এবং জামাত এক জায়গায় হয়েছে মানে আমার ধারণা যে আওয়ামী লীগের ভোটাররা হয়তো ভোট দিতে না যেতে পারে, কিন্তু কোনো আসনে গিয়ে এইখানে তারা ভোট দিবে বলে আমার মনে হয় না। এখন এমন যদি হয় যে আওয়ামী লীগের পুরাটাই ভেতরে লুক্কায়িত জামাত ঢুকে গিয়েছিল, তাহলে অন্য কথা। কারণ আমরা তো দেখেছি জামাতের যে নেতারা এখন পাশ করছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, এরা সব ছাত্রলীগের মিছিল করেছেন অনেকেই। এমনকি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাকি যারা জবিতে যারা হলেন, তাদেরও অন্তত 3 জনের ছবি আজকে আমি দেখেছি। যদি এটা সত্য হয়ে থাকে ফেসবুকে, তাহলে অন্তত 3 জনকে দেখেছি তারা একদম মিছিলের অগ্রভাগে। একজন তো বলছেন মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, স্লোগান দিচ্ছেন মাইকে মাইকে। তো ভালো। আমি আমি দেখতে পাচ্ছি যে ছোটবেলা এটাকে অবসকিউর এটাকে বলে। অনেকে বলছে এগুলো নাকি গুপ্ত জামাত, গুপ্ত এখন গুপ্ত জামাত, কিন্তু এখন এই ধরনের আশঙ্কা অনেকে বলছে যে গুপ্ত জামাতের প্রচুর সংখ্যক লোক নাকি বিএনপিতেও আছে। যেভাবে তারা গুপ্ত হিসাবে ছাত্রলীগের থেকে, আওয়ামী লীগের থেকে, আওয়ামী লীগকে ধ্বংস করেছে, এখন বিএনপিতেও নাকি অনেক গুপ্ত জামাত আছে বিএনপিকে ধ্বংস করার জন্য। তো এই গুপ্ত করা রাজনীতির এই গুপ্ত পদ্ধতি আপনার কাছে কেমন লাগছে? এই গুপ্ত পদ্ধতি একটা কি বলবো, আমরা ছোটবেলায় অবসকিউর বলে একটা গ্রুপ আছে, আমরা তাদের গান শুনতাম। তো সেখানে একটা গান ছিল, কলিকালের ভণ্ড বাবা খাজা বাবার নাম ভাঙাইয়া, ধর্মটারে ল্যাং মারিয়া, ভাওতাবাজির এমডি সাজে, বাবারে বাবা ও বাবা ভণ্ড বাবা, বাবারে বাবা ও বাবা কলির বাবা। এখন আচ্ছা, ভেরি স্যাটারিক অর আমি বলবো যে খুবই একটা কোইন্সিডেন্টাল, কলির বাবা, বুঝলেন? তো এনসিপির প্রতীক হচ্ছে শাপলা কলি। ঠিক আছে, আর আর বাড়াই না। একটা শেষ প্রশ্ন যদি 1 মিনিটে বলেন তাহলে এটা সম্পূর্ণ বলা দরকার না, আকারে কিন্তু বললে চলবে। যে নির্বাচন ধরে গেল 12 তারিখে হয়ে গেল, একদল জিতেও গেল, নতুন সরকারও আসলো, নির্বাচনটা সারা দুনিয়াতে কতটুকু গ্রহণযোগ্য হবে বলে আপনার কাছে মনে হয়? এবং নতুন সরকারের জন্য আওয়ামী লীগের মতো একটা বড় দলকে বাইরে রেখে যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে যে দল হবে, তাদের পক্ষে দেশ চালানোটাই বা কতটুকু সহজ হবে বলে আপনি মনে করেন? আমাদের নির্বাচন নিয়ে আমার ধারণা যে বিশ্ব খুব একটা মাথা ঘামাচ্ছে না। যদি ঘামাতো তাহলে আপনি দেখতেন যে অনেক পর্যবেক্ষকরা এবার নির্বাচনে আসতো। এই যে পর্যবেক্ষক আসছে না, এর কারণ হচ্ছে নির্বাচনটা যে ওয়ান সাইডেড, বা নির্বাচনটা যে আসলে একটা ভিন্ন পরিস্থিতিতে হচ্ছে, তারা সেটা মনে করছেন। তারা মনে করছেন যে এখানে দেখার কিছু নাই, এই জন্য যে এই নির্বাচনের সব পক্ষই কিন্তু একই পক্ষ, তারা জুলাই পক্ষ। তো এই জন্য তারা ধরে নিয়েছেন যে হয়তো আসতে হবে না। আর হচ্ছে বিশ্বের যে পরিবর্তিত রাজনীতি, সেটা আরেকটা প্রমাণ হচ্ছে, দেশ দখল হয়ে যাচ্ছে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। তো সেখানে আমাদের মতো দেশে কে নির্বাচিত হলো, কে আসলো, কে গেল, আমার মনে হয় যে বিশ্ব খুব একটা মাথা ঘামাচ্ছে না। তবে যদি আপনি এইভাবে চিন্তা করেন যে নির্বাচনে কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালে যারা নির্বাচন আয়োজন করেন তাদেরকে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হয়, যেখানে যে কেউ দাঁড়াতে চাইলে দাঁড়াতে পারবে। কিন্তু স্বতন্ত্র প্রার্থীদেরকে নিরুৎসাহিত করার যে পদ্ধতি দেখা যাচ্ছে, তাতে করে বোঝা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী শুধুমাত্র যে স্বতন্ত্র বলে ঠেকানো হচ্ছে এটা নয়। এই নির্বাচন কমিশন বলেন অথবা ভেতরের কিছু লোকজন বলেন, তাদের হয়তো একটা প্রচ্ছন্ন
একটা ভীতি আছে যে স্বতন্ত্রের নামে আওয়ামী লীগের লোকজন দাঁড়িয়ে যাবে, জি এবং এই জন্য স্বতন্ত্রদেরকে এইভাবে ঠেকানো হচ্ছে। কিন্তু স্বতন্ত্র প্রার্থীদেরকে ঠেকিয়ে রাখার চেষ্টার ভিতর দিয়ে আসলে নির্বাচনটা যদি কোনো বিতর্ক সৃষ্টি হয় এটার জন্যই হবে। কারণ দল তো দলের মতো করে নির্বাচন করতে পারছে, যারা নিবন্ধিত আছে অথবা যাদের অনুমতি আছে। আওয়ামী লীগ পারছে না, সেটা না পারার যথেষ্ট রিজন আছে। আইনগতভাবে সরকার তাদেরকে বন্ধ করে রেখেছে, নানান ধরনের শর্ত আছে, নিবন্ধন স্থগিত আছে বলেছে। তো সেটা না একটা লেজিটিমেট রিজন দেখানো যাবে। কিন্তু স্বতন্ত্ররা দাঁড়াতে পারছে না, স্বতন্ত্ররা দাঁড়ালে পরে তাদেরকে নানান অজুহাতে বাতিল করে দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র। তো এইটার মধ্যে দিয়ে আসলে এই নির্বাচনটা মনে হচ্ছে যেন তারা চাইছেন শুধুমাত্র দুইটা জোটের মধ্যে নির্বাচন হোক, মাঝখানে কেউ না থাকুক। তো এইটা আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। এইটার জন্য ভবিষ্যতে কোনো এক সময় নানান রকম প্রশ্ন উত্থাপিত হতে পারে। আর আরেকটা তো হবেই, একটা দলের 2 কোটি 2.5 কোটি ভোটার আছে, এখন তারা বাইরে আছে। এখন তারা ধরেন যদি নির্বাচনের পরে কোনো কারণে বলতে শুরু করে যে আমাদেরকে ভোট দিতে দেয় নাই বা আমাদের জন্য মার্কা ছিল না, নানান কিছু তো বলতেই পারে। এটা হইতে পারলে যদি তারা সেটা সত্যি সত্যি অর্গানাইজ করতে পারে তাইলে হবে। এটা নির্ভর করবে ওই নিষিদ্ধ পক্ষের শক্তির উপরে। এটার জন্য নির্বাচন কমিশনের কোনো দায় দায়িত্ব নেই।